বিএনপির কাছে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে তারা হয়তো অনেকটা ওয়েস্ট মিনিস্টার টাইপের যে গণতন্ত্র, বিকজ বিএনপির যিনি উজিরে আজম প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন লন্ডনে থেকেছেন, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ এই সমস্ত এলাকায় ঘোরাফেরা করেছেন। ওয়েস্ট মিনিস্টার অ্যাবে থেকে শুরু করে পিকাডেলি এই সমস্ত বিখ্যাত বিখ্যাত জায়গাতে ঘুরেছেন। উইনস্টন চার্চিল থেকে শুরু করে আরো বিখ্যাত গণতন্ত্রের যারা মানুষপত্র হ্যাঁ তারা আছেন, তাদের সবার সঙ্গে মানে উনি একটা জিনিস হলো কি, আপনি একটা ভালো মূর্তির সামনে যান, ভালো মূর্তির সামনে যান, ওখান থেকে একটা ওয়েভ আসে। আপনি যদি আব্রাহাম লিঙ্কনের মূর্তির সামনে দাঁড়ান, উইনস্টন চার্চিলের মূর্তির দিকে তাকান, আপনার এক ধরনের ভাব আসবে। আর আপনি যদি দেখা গেল যে একটা খুব বাজে শয়তানের মূর্তির দিকে তাকান, এটা যাকে বলা হয় ইবলিসের মূর্তির দিকে তাকান, তাহলে আপনার ভিতরে একটা ইবলিস ভাব চলে আসবে। তো সেই অর্থে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দেখবেন যে ব্রিটেনের যে ব্রিটিশ পার্লামেন্ট, সেই ব্রিটিশ পার্লামেন্টের সামনে ওদের যত জাতীয় বীর আছে, বিখ্যাত ব্যক্তি আছে, সবার কিন্তু মূর্তি আছে পার্লামেন্টের সামনে। তো সেই জায়গাতে নিঃসন্দেহে উনি গেছেন সবাই সহকারে। এই জন্য ওনার কাছে আসলে আমাদের আশাটা ছিল যে ইট উইল বি জাস্ট লাইক এ মানে ব্রিটিশ ডেমোক্রেসি। তো এখন উনি বাংলাদেশে আসার পরে সমস্যা এগুলো, উনি এখন বাংলাদেশে বসে বার্গার খাচ্ছেন না, ব্রিটিশ খাবার দাবার খাচ্ছেন না, উনি বাংলাদেশে ডাল ভাত আলু ভর্তা এগুলো সব আমাদের বাংলাদেশি খাবার খাচ্ছেন। বাংলাদেশের বাতাস, আবহাওয়া, প্রকৃতি, পরিবেশ, ওনার যে বন্ধু বান্ধব আশেপাশে যারা কিছু আছে সবাই বাঙালি। ফলে আমাদের এই হাজার বছর ইতিহাসে বাঙালির যে কূটনীতি, বাঙালির যে দুষ্টবুদ্ধি, বাঙালির যে সংকীর্ণতা, এই জায়গা থেকে ওনার 17 বছরের যে শ্রম এবং সাধনা, এই বাংলাদেশের আকাশ বাতাস, ওনার কোনো দোষ নেই, ওনার কোনো দোষ নেই। আমাদের এই বাঙালি যে আকাশ বাতাস, আবহাওয়া, প্রকৃতি এবং পরিবেশ, ওনার সমস্ত ভালো চিন্তাগুলো নষ্ট করে দিয়েছে। উনি লন্ডনে বসে চিন্তা করেছিলেন। এখানে শয়তান বেশি বাস করে? না না, আমাদের পরিবেশটাই এরকম, মানে আমাদের পরিবেশটা এরকম। আমাদের দেশে আপনি দেখেন মশার যে যন্ত্রণা, ইংল্যান্ডে আছে বলেন আপনি গেছেন, আমাদের সে মাছিগুলোর মতো যে বেয়াদব কামড়ে দেবে, ভ্যান ভ্যান করবে চারিদিকে, নাকের উপর পড়বে এবং আপনার মাথার ঠিক যেই জায়গাটাতে একটু আগে বসেছিল ঘুরে এসে ঠিক সেই জায়গাতেই বসবে মাছি। এইরকম বেয়াদব মাছি কোথাও আপনি দেখতে পাবেন না। এবং ইদানিং ঢাকা শহরে যেটা হয়েছে, আগে যেভাবে ছিল খাবার দাবার আছে, সামনে টেবিলে খাবার দাবার আছে, তো খাবার দাবার থাকার পরে সেখানে মাছি আসছে, এখন কোনো খাবার দাবার দরকার হয় না, এমনি মানুষ আছে, মানুষকে মনে করে এটা পচে গেছে, মানুষ পচে গেছে, মানুষের কাছে মাছি ঘোরাফেরা করে। আগে কাঁঠাল, আম, জাম, কাঁঠাল এগুলো কলা কচুর পাশে পচা জিনিসের পাশে মাছি আসতো, আকর্ষণীয় খাবারের পাশে মাছি আসতো, এখন ওদের কাছে যায় না, মানুষ দেখলে মাছি দৌড়ে আসে। এবং আপনি যেখানে আছেন, এই যে যে প্রাকৃতিক একটা বিবর্তন আমাদের দেশে হয়ে গেছে, এটার মধ্যে তো প্রধানমন্ত্রীও পড়ে গেছেন। এখন আপনি কেমন আছে, কোনো প্রধানমন্ত্রী মাসি বলবে যে না, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, 211 জন সংসদ সদস্য হয়ে গেছেন, আমি ওনার কাছে যাব না, গেলে যদি কোনো সমস্যা হয় কামান দেখে দেয়। এমন কোনো মশা কি বাংলাদেশে আছে যে মশা বলে যে না, আমি কখনো প্রধানমন্ত্রীর বাসার সামনে যাব না? ফলে এই যে ভাই যেটা বললেন যে বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশ হলো, আপনি একজনের পিছনে লেগে থাকবেন, একজনের খোঁচা দিবেন, তারপরে দিন দিন যত নোংরা কাজ করতে পারবেন, গত বছর যে নোংরা কাজ হয়েছে এই বছর তার চেয়ে বেশি করতে হবে, 10% বেশি কাজ করতে হবে। গত বছর যে সকল ভালো কাজ করেছেন এই বছর তার চেয়ে 20% কমাই দেবেন ভালো কাজ। এটা হলো আমাদের একটা যে কালচারে পরিণত হয়েছে। এবং সেই কালচারের প্রেক্ষিতে ওই যে যখন মানে আওয়ামী লীগ দৌড়ের উপর রেখেছিল বিএনপিকে, তখন তারা অনেক ভালো ভালো চিন্তা করছিল যে আমরা ক্ষমতায় আসলে আমরা কাউকে দৌড়ের উপর রাখবো না, আমরা ক্ষমতায় এলে কোনো অবৈধ মামলা দেব না, আমরা যদি ক্ষমতায় আসি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করব না। তারপরে ইউনূস সাহেব যে কাজগুলো করছে, তাদের একটা ভয় ছিল যে এখন যে অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, একই অভিযোগে তো বিএনপিকে ভবিষ্যতে নিষিদ্ধ করা হতে পারে। কেননা ইউনূস সাহেব যেভাবে কথাবার্তা বলছিলেন যে তিনি আরও 5 বছর থাকবেন, 50 বছর থাকবেন, তো বিএনপি আসলে ভাবতে পারেনি যে এত দ্রুত এবং এত ড্রামাটিক্যালি, নাটকীয়ভাবে তারা ক্ষমতায় চলে আসবে। এখন ক্ষমতা আসার পর তারা দেখছে আল্লাহ, মানুষের দাবড়া নিয়ে দিলে তো বেশ ভালো লাগে, আমি একজনকে বাঁশি ফু দিচ্ছি, লাঠির ভয় দেখেছি, পিছনে টিয়ার শেল মারছে, আর ও বাবা গো মা গো বলে দৌড়াচ্ছে, এই দৃশ্য দেখতে তো ভীষণ রকম ভালো লাগে। আমি একজনের বিরুদ্ধে একটা ভুয়া মামলা দিচ্ছে, দেওয়ার পর সেই পরিবারের আত্মীয় স্বজন এসে আমার পায়ের উপর লুটোপুটি খাচ্ছে, আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এই কাজ করবো না, জীবন আর কোনোদিন আওয়ামী লীগ করবো না, শেখ হাসিনাকে চিনি না, জয় বাংলা কি, এখন থেকে সব বাংলাদেশ জিন্দাবাদ। এই কথা শুনতে যেটা ভালো লাগে, যে এটা অনুভব করে, আপনি তো সেটা করেন নাই।
ফলে তার কাছে মনে হচ্ছে যে মামলা ঠামলা যা অতীতে যেভাবে চলছে এইভাবেই চলতে থাকুক। ফলে ওই যে বাংলা বিহার উড়িষ্যাতে যে এক সময় যা কিছু হয়েছে হাজার বছরের ইতিহাসে, ওটা ধারাবাহিকতা এগুলো চলছে। ফলে ওইগুলো ওই যে বলছে যে কোন রাজনৈতিক দলকে তারা মানে নিষিদ্ধ করাটা সমর্থন করে না, এটা ছিল শীতকালের ওয়াজ। আর এখন চলতেছিল গরমকাল, ফলে গরমকালে সেই ওয়াজ আপনি আর মানে নাড়াচাড়া দিয়েন না। এর কারণ হলো এমনি পাগল তিতে মিঠা বুঝে না, পাগল রে জিলাফি দেখায়ও না, সেই তাহেরি সেই বিখ্যাত যে জিকির, তার যে বক্তব্য। তো এখন আমাদের দেশের আওয়ামী লীগের লোকজন এমনি উৎপেতে বসে আছে বিএনপির ত্রুটি ধরার জন্য। পরে একদিন বলবে ওই যে জুই এই কথা স্মরণ করাই দিচ্ছে, সেও মানে সামহাও আওয়ামী লীগের কথা মনে করাই দিলে কেন, কিন্তু আওয়ামী লীগের বয়ান, এরকম অনেক লোক এখানে তৈরি হয়ে গেছে। তো আপনি যদি না থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চর্চা তো আমরা ইতিমধ্যেই দেখছি। রাইট এই জন্যই মানে যেহেতু আমরা আসি এই যে এখানে অনুষ্ঠান, আপনি যদি না থাকেন অনুষ্ঠান কে করবে বলেন, আমাদেরকে কে ডাকবে? এই জন্য অনেকটা মায়া করি বললাম যেগুলো মনে করার দরকার নাই, যেগুলো মনের মধ্যে আছে শুনেছেন ওই পর্যায়ে থাকুক। বাংলাদেশের মতোই চলছে এবং এভাবেই চলতে থাকবে। এখান থেকে বের হওয়ার জন্য যে ভিশন, যে মিশন, যে লিডারশিপ, যে কোয়ালিটি দরকার, that should be just like a statesman, as like Napoleon Bonaparte, as like Julius Caesar, যারা একটা মানে ইতিহাসকে পাল্টে দিয়েছিল। আপনি যদি সাম্প্রতিক সময় যদি ধরেন নেলসন ম্যান্ডেলা, ইতিহাসকে পাল্টে দিয়েছে, কোর্স অফ অ্যাকশনকে পাল্টে দিয়েছে, মানুষের চিন্তা জগতে মানে আলাদা করে দিয়েছে। তো ওইরকম কালে ভদ্র যদি আমাদের জনাব বর্তমান প্রধানমন্ত্রী, তার মধ্যে যদি আগামীতে ওরকম একটা হঠাৎ করে জুলিয়াস সিজারের মতো একটা বিবর্তন চলে আসে, নেপোলিয়ন বোনাপার্টের মতো চলে আসে, তখন হয়তো আমরা পাবো। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তিনি অন অ্যাভারেজ আমাদের মতো বাঙালি, আমরা দুই ভাই আছি, আমাদের মতো বাঙালি, আমাদের মতো মশা তার কাছে যায়, মাছি তার কাছে যায়, আমাদের মতো ডাল খায়, মাছ খায়, ভাত খায়, ফলে মন মানসিকতা আমাদের মতো হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। প্রধানমন্ত্রী যেখানে বলছেন তিনি প্রতিশোধ নিতে চান না, তিনি ঐক্যের আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে আবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানালেন প্রধানমন্ত্রী 100 টাকায় লাঞ্চ করেন, এবং স্বাস্থ্যমন্ত্রী জানালেন বেতনের 10% সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী। এই যে পরিবর্তনের যে বার্তা, সেটি আসলে বাকি মানুষদের কাছে পৌঁছাচ্ছে কি? এটার কোনোটাই পরিবর্তন নয়, এটা হলো অনেকটা যাকে বলবো যে মানুষকে প্রভোগ করা, আকর্ষণ তৈরি করা। ইংরেজিতে এটিকে বলা হয় সেডাকশন। সেডাকশন হলো যে আমি খুব আকর্ষণীয়, ভীষণ রকম আকর্ষণীয়, কমনীয়, মোহনীয়, দেখো আমি এই কাজগুলো করছি। তো ওই রকম তৈরি করা, এগুলোতে আসলে কোনো রকম আমাদের দেশে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তগুলো নিয়েছেন বা যে কাজকর্মগুলো করছেন, এগুলো দেখতে ভীষণ রকম ভালো, শুনতে আরও ভালো। কিন্তু এই যে বিশাল 9,30,00,000 টাকার যে 9,30,000 কোটি টাকার যে বাজেট, এই বিশাল বাজেট কালেকশন থেকে শুরু করে 18 কোটি মানুষ এবং এদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, যেটা আমরা টার্গেট করছি যে আগামীতে আমাদের এই টার্গেট চলে আসবে $1 ট্রিলিয়ন। $1 ট্রিলিয়ন আমাদের জিডিপি উন্নীত হয়ে যাবে, যেটা এখন অর্ধেক। তো এই যদি হয় সরকারের, মানে এখন যে ইনকাম আছে সেটাকে আমরা দ্বিগুণ চলে যাব। সেখানে একজন এমপির বেতন থেকে 10% যদি কেটে নেন 5,000 টাকা, এই 5,000 টাকার ভিক্ষার ধন নিয়ে, ভিক্ষার চাল নিয়ে কখনো এরকম বড় কিছু করা যায় না। বরং উচিত হলো মেম্বার অফ পার্লামেন্টদেরকে মানে অন্য উন্নত দেশগুলোতে সবচেয়ে বেশি বেতন যেখানে দেওয়া হয়, ইভেন সিঙ্গাপুরে দেওয়া হয়, সেইভাবে এদের বেতন ভাতা বাড়িয়ে দেওয়া, যে বাবারে তোমরা বুক উঁচিয়ে চলো, সিনা উঁচু করে চলো এবং এই দেশকে উন্নত করো, সুন্দরভাবে ভালোভাবে কাজ করো। এখানে সরকারি কর্মকর্তাদের যার বেতন ছিল 1 লাখ, তাদের বেতন আপনি 2 লাখ করে দিলেন। আর যে সংসদ সদস্য, আপনি তার বেতন থেকে বলছেন আরো 5,000 টাকা কম দাও। মানে জিনিসটা কেমন না, জিনিসটা কেমন? এখন তারেক রহমান সাহেবের ডাল ভাত ভালো লাগে, ডিম ভর্তা ভালো লাগে, কিন্তু তাই বলে আমার ভালো লাগবে কেন? আমি তো পোলাও খাই, কোরমা খাই। এখন সে যদি আমাকে দাওয়াত দেয়, তাহলে আমি তো হ্যাপি হব না। সেখানে গিয়ে আমাকে খাবার দাবার, সেই খাবার দাবার খেলে আমার মুখ অন্যদিকে থাকবে। অনেকে হয়তো দেখা গেল যে প্রধানমন্ত্রীর কাছে যাদের স্বার্থ আছে, যারা প্রধানমন্ত্রীকে একটু তেল মারতে চায়, আহা এইরকম আর করা হয়নি, আপনি তো একেবারে রীতিমতো সম্রাট আওরঙ্গজেবকে মানে ছাড়িয়ে যাচ্ছেন। সম্রাট আওরঙ্গজেব টুপি সেলাই করতেন, তারপরে কোরআন শরীফ নকল করতেন, এগুলো করে করে মহিষিংহাসনে বসতেন। তা আপনি এই যে 9,30,000 কোটি টাকার বাজেটের উপরে বসে
150 টাকার খাবার খাচ্ছেন, এটা তো আওরঙ্গজেব ছাড়াই কাজ করতে পারে নাই। এই কথা যারা বলবেন তাদের কথা আলাদা, কিন্তু আমার মতো যারা লোকজন আছেন, আমি বলবো যে ভাই কাজটা করলেন কি? আপনি একজন রাজা মানুষ, আমাকে দাওয়াত করে আনালেন, আপনি পোলাও কুরমা কালিয়া কোপ্তা রোস্ট খাওয়াবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন, শাহী খাবার দাবার, তারপরে এই ধরনের খাবার আপনি আমাকে খাওয়ালেন। আমি তো এই কথাই বললাম সঙ্গতের কারণে। মূল ব্যাপার হলো আপনি দেখবেন যে রাজার কাজ রাজা করবে, প্রজার কাজ প্রজা করবে। হঠাৎ করে দেখবেন যে একটা বাঘ, তার আচরণ যদি দেখা যাচ্ছে বাঘের মতো না হয়, হঠাৎ করে দেখেন একটা ছাগল বাঘের মতো ভাবসাব নিয়ে হাসছে আপনার সামনে, মাজা বাঁকা ঠাকা করে একদম লেজ চুষিয়ে, আপনি পাগল হয়ে যাবেন যে ছাগলটার কি হলো, হঠাৎ করে এই অবস্থা কি হলো। আমাদের এই সমাজে যে বিবর্তনগুলো ঘটছে, আপনি দেখেন একদিকে বড় বড় কথা হচ্ছে, কিন্তু এই যে সন্ত্রাস, যেভাবে সন্ত্রাস বাড়ছে, এই যে বরিশালের একটা জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে যে একজন বৃদ্ধ মানুষকে যে অপমান করে, ও মাই গড, এটা মানে গায়ে কাটা দেওয়ার মতো হেলমেট অবস্থা, বানাইতে হবে আমাদের, হেলমেট না ওইটা অন্য নামে আসবে আর কি। মানে টেরিবল অবস্থা। একজন মানুষের অন্ডারকোট চেপে ধরে তাকে সিগনেচার নিতেছে, এবং সবচেয়ে অসহায় হলো আপনি লক্ষ্য করছেন সে কিন্তু পাইকারি হারে সব ডলার সাকর করে দিচ্ছে, সেনসিটিভ এরিয়া তো, ভেরি সেনসিটিভ এরিয়া। তো এখন এইটা নিয়ে হচ্ছে ওরা অ্যারেস্ট করছে। অ্যারেস্ট মানে সবচেয়ে বড় ব্যাপার হলো এরকম ঘটনা। ফার্স্ট থিং হলো যে এই যে ঘটনাটা ঘটলো, এটা মনোজগতে আমাদের কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে, ব্যাখ্যা কিভাবে করবেন? এটা কি মবের একটি ধারাবাহিকতা নাকি এটা মানে আসলে মূল ব্যাপার হলো যে আমাদের অপরাধ, সন্ত্রাস কিংবা নৈরাজ্য? না না, এটা আমাদের অপরাধ করার প্রবণতাটা এমন পর্যায়ে চলে গেছে, বিভিন্ন ডাইমেনশনে পৌঁছে, বিভিন্ন ডাইমেনশনে চলে গেছে। এখন আপনি চিন্তা করেন, দেখেন এটা হয়েছে চিটং সায়ান একটা মানে যে শিল্পী, সে গান লিখেছে, এবং এটা সমস্ত পুরুষ জাতি নারী জাতি সরকার চপে টাকা যে আমার জীবন সার্থক, যে আমি একটা নারী আছে, আমার অন্ডকোষ নেই। এখন সেইভাবে যদি আপনি পুরুষের কথা চিন্তা করেন, আমরা যারা আছি সেন্সিটিভ, একজন ভদ্রলোক, আমাদের ওনার মতো একজন লোক, আমার মতো লোক, রাস্তায় যদি এরকম একটা লোক অপমানিত হয়, লাঞ্ছিত, আপনি ঘরে কোনো বাইরে কোনো পুরুষই আসতে পারবে না, সব মানুষের মধ্যে এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে। তো এই যেখানে অপরাধের মাত্রা, এখানে যেখানে মনস্তাত্ত্বিক একটা পার্থক্য হয়ে গেছে। আর যেখানে দেখলাম যে এরকম বড় একটা এরকম একটা চাকু, এত বড় টকটকে চাকু, তো ওই আপনি দেখছেন যে বুচার মানে যখন কষাই মানে আপনার করে চামড়া ছুলে, তার পাশে একটা ধারালো ওই থাকে, মানে যাকে ধার দেওয়ার জন্য, মানে ওই চামড়াতে ওই চাকুতে অনেক সময় চর্বি জমে যায়, তো এগুলো ধারান ওইটা করে চর্বিটা ছাড়ানোর জন্য একটা পাথরের কিছু একটা থাকে, এটা সারাদিন ওইভাবে ঘষাঘষি করে। এই বদমাইশ ওইরকম একটা পাথর নিয়ে গেছে ওখানে, ও একবার ওই পাথরভাবে ঘষাঘষি করে আর ওইটাকে ধারায়, এবং সাথে সাথে যে ভিকটিম তার এই দিক হলকুমের এই জায়গাটাতে চাকুটা ধরছে। ভাইরাল হয়ে গেছে সেই ঘটনা। ছেলে বাপ দিয়ে আওয়ামী লীগ করে, যেগুলো আসছে এটা তো 1% না। আচ্ছা, খণ্ডিত অংশ দেখেন, উনি বিএনপি আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করি, আমাকে পাচ্ছে না, আমার ছেলে 6-এ পড়ে 7-এ পড়ে, এরকম বাচ্চা ছেলেকে ধরে নিয়ে যে বেদম প্রহার করছে, এবং সেগুলো আবার ইউটিউবে দিয়ে দিচ্ছে যে এইভাবে আওয়ামী লীগের লোক ধরা হচ্ছে। কিছুদিন আগে এক মানে মাকে যেভাবে মারা হলো, মানে মূল যে ঘটনাগুলো ঘটছে, আমাদের সমাজের একটা বিরাট বিবর্তন ঘটে গেছে সন্ত্রাসে, অপকর্মে। এগুলো আগেও ছিল, মানে কন্টিনিউশন আরো দিকে। তার এগেইনস্টে প্রধানমন্ত্রী এই 5,000 টাকা কম বেতন নেওয়া, 150 টাকার খাবার খাওয়া, এই জিনিসগুলো মিনিংলেস। জাস্ট আপনি হলো সস্তা হাততালি, ফাটাকেষ্ট টাইপের কোনো যে কর্মকাণ্ড। আমরা কেন এতটা অপরাধ প্রবণ হয়ে গেলাম? এর প্রতিকার আসলে কিভাবে পাবো? এর প্রতিকার হলো, বুঝে বললাম না, রাষ্ট্রের যে প্রধান ব্যক্তি, মানে এখানে মূল ব্যাপার হলো, আমি যদি এই কাজটা করতে পারতাম তাহলে আমি তো প্রধানমন্ত্রী হতাম। আপনার মাথায় যদি এই বুদ্ধি আসতো, আপনি যদি পারতেন, আপনি প্রধানমন্ত্রী হতেন। আমরা বরং আমাদের জায়গা থেকে যদি এই সমস্ত কথাবার্তা বলি, আমাদেরকে বলবো অকাল পক্ষ, এ কিছু বোঝে না, ওখানে বসে বসে সারাদিন টকশো করে মনে হয় দুনিয়ার সবকিছু বোঝে। এই সমস্ত বিষয় আমরা শুধুমাত্র প্রবলেমের কথাগুলো আমাদের যারা রাষ্ট্রনায়ক আছেন তাদেরকে বলছি। আপনি চিন্তা করেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন গেছেন কোথায়? আমেরিকাতে। কি জন্য গেছেন? ওখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বোধ এরকম কিছু একটা আছে, ওখানে পুলিশে কি কাজকর্ম করবে, এরকম একটা আন্তর্জাতিক সম্মেলনে উনি অংশগ্রহণ করতে যাচ্ছেন। যার বাংলাদেশে আপনি গিয়ে দেখেন, আমি 4-5টা স্পটের কথা বলি। এক নম্বর হলো যাত্রাবাড়ি থানার সামনে গণহারে প্রতিদিন সেখানে ছিনতাই হচ্ছে, দিনে রাতে, যাত্রাবাড়ি থানার সামনে, চোখের সামনে। আপনি গুলিস্তানে যান রাত্রি 9টা-10টার সময়, জাস্ট ওই গুলিস্তানে যে 0 পয়েন্টের মধ্যে আপনার গাড়িটা নিয়ে জাস্ট একটু সিগন্যালে দাঁড়ান, দেখবেন এক মুহূর্তের মধ্যে রাবার ঠাবার গাড়ির গ্লাস খুলে নিয়ে যাচ্ছে পুলিশের সামনে। আপনি পুরো মোহাম্মদপুরের বসিলা থেকে শুরু করে বিরাট এলাকা,
এই মুহূর্তে সকাল মানে সন্ধ্যার পর থেকে সারাটা দিন অভয়ারণ্য হয়ে গেছে। উত্তরা থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা, যেখানে ঢাকা শহরে কোনো শান্তি নাই, সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য। মানে মূল ব্যাপারটা হলো কি, কিছু কিছু জিনিস হচ্ছে এই সময়টাতে যেটা একটার সঙ্গে আরেকটা ডট মেলানো যাচ্ছে না। দেশ ভালো চলছে, আমাদের সব কিছু ভালো চলতো, আমাদের পুলিশ বাহিনী ভালো চলতো, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কোর্ট টাইপের বিশ্ব মানচিত্রে গিয়া এটা মানে সুন্দরভাবে কথা বলতেন। এটাকে আমরা একটা অ্যাডোরেবল মানে একটা আদরণীয় অ্যাটিটিউড মনে করতাম। কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে, যে আমরা বাংলাদেশে শান্তি রাখতে পারছি না, আমরা বিশ্ব শান্তির জন্য দুটি শুরু করছি। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনার চলছে না, উনি সেখানে আইন মন্ত্রণালয়ের মুখপাত্র হয়ে তিনি সংসদে সংবিধান নিয়ে কথাবার্তা বলছেন। প্রতিটি মানুষ বিরক্ত। এখানে যেখানে স্বাস্থ্য চিকিৎসা থেকে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী যেভাবে তিরিং বিড়িং করে লাফাচ্ছেন, যেভাবে কথাবার্তা বলছেন, আপনি দেখবেন আর কয়েকদিন পরে সমস্ত ডাক্তাররা বিরক্ত হয়ে যাবে, হাসপাতাল মালিকের বিরক্ত হয়ে যাবে। এবং উনি যে কটা ভালো কাজ করবেন, যা কিছু করবেন, মানে বেশি ভালো না, অনেক কিছু করার চেষ্টা করছেন, অনেক কিছু হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আবার যে এখন দেখেন আমাদের দেশে এক গ্রুপ চলে যাচ্ছে সৌদি আরব, আর এক গ্রুপ চলে যাচ্ছে ইরান, আর এক গ্রুপ চলে যাচ্ছে আমেরিকাতে, আর এক গ্রুপ চলে যাচ্ছে চীন দেশে। মনে হয় যেন যে আমরা এরকম একটা সুপার পাওয়ার হয়ে গেছি, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় কিছু একটা হয়ে গেছি, যে সারা পৃথিবীতে আমরা বাতি জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, আমরা যেভাবে বলবো ওইভাবেই আমাদের চলবে। আমরা আমাদের জাতীয় সংসদে চিন্তা করেন আমেরিকার সেই স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান, সেটা আমাদের মানে দক্ষিণ প্লাজাতে আমরা উপস্থাপন করতে দিচ্ছি, অনুষ্ঠিত হতে দিচ্ছি। এবং এটা যে আমাদের দেশের মানুষ কিভাবে গ্রহণ করছে, এবং এটা নিয়ে সারা বাংলাদেশে যে হচ্ছে, মানে নেতিবাচক যে আলোচনা হচ্ছে, এটা আপনি কি মনে করেন? যারা এই সরকারকে দুষ্ট বুদ্ধি দিয়েছে, তারা কি সরকারে ভালো কাজ করেছে? আর এই কাজ করার ফলে এখন ধরেন আমেরিকা, তাদের বিরুদ্ধে যে হেট্রেড চালু হয়েছে, এটা তো ভারত বিরোধী যে মনোভাব ছিল, সেটাকে কয়েকদিন পরে ছাড়িয়ে যাবে। গোলাপ বালারনি, যেমনটি বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এটা কি রাজনৈতিক সতর্কবার্তা নাকি বাস্তবতা? না, আমাদের দেশে হয় কি, সবসময় সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র থাকে, দেশেও থাকে, দেশের বাইরেও থাকে। এটা প্রথম থেকেই ছিল। মূল ব্যাপারটা হলো, মানে গরিবের সুন্দর স্ত্রী যখন থাকে, তখন সবাই যে যার মতো করে তার সাথে একটু ঠাট্টা মশকরা করতে চায়। একইভাবে আমাদের দেশের অনেকগুলো দুর্লভ জিনিস আছে, যেমন আমাদের ভৌগোলিক অবস্থা, আমাদের সমুদ্র সৈকতে কিছু যাকে বলা হয় রেয়ার একে বলা হয় খনিজ দ্রব্য, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই, তো সেগুলো আছে। এখন আমাদের যে ভৌগোলিক অবস্থান, জিও পলিটিক্সে এবং বিশ্ব রাজনীতি এখন যেভাবে মধ্যপ্রাচ্য থেকে চীন কেন্দ্রিক, এশিয়া কেন্দ্রিক হয়ে গেছে, সেক্ষেত্রে বাংলাদেশের মতো এরকম দুর্বল কোনো প্লেস আর কোথাও নাই। ভারতে গিয়ে কেউ নাক বসাতে পারবে না, পাকিস্তানে পারবে না, অন্য কোনো দেশে পারবে না। কিন্তু এইরকম একটা লোকেশন, যে লোকেশনের মাঝামাঝি জায়গাতে আপনি বসেন, আপনি চীনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমাদের এখানে একটা পোর্টফোলিও, একটা যাকে বলা হয় একটা যে কোনো অশান্তি সৃষ্টি করে ভারতের 7 সিস্টারে আপনি 12টা বাজিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো অশান্তি সৃষ্টি করে চীনের 12টা বাজিয়ে দিতে পারবেন। ফলে এই বাংলাদেশ নিয়ে চীন, ভারত, আমেরিকা, তাদের সবারই টানাটানি আছে। এখন এই যে সরকার যারা আছে, এই সরকার এরকম একটা পরিস্থিতিতে যখন পড়ে, সেখানে সবচেয়ে পাওয়ারফুল এলিমেন্ট হলো দ্য ডেমোক্রেসি। যদি এখানে সরকার বিরোধী দল খুব শক্তিশালী থাকে, তারপরে গণতন্ত্রের চর্চা থাকে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে সরকারের মধ্যে, তখন কোনো বিরোধী শক্তি, সেটা দেশি হোক বিদেশি হোক, সরকারের বিরুদ্ধে যেতে পারে না। কিন্তু এখন কি হলো, এই সরকার একেবারে নিঃসঙ্গ, তারা কাউকে বিশ্বাস করতে পারছে না। ওদিকে শেখ হাসিনা দিল্লিতে বসে আজ হুমকি দেয়, কাল আসবে, পরশু আসবে, জেলখানায় রেডি করো, তারপর আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি করো। এগুলো শুনলেও তো মেজাজটা গরম হয়ে যায়। মানে সবার থাকবেন, আবার বলে আমি চলে আসতেছি, চিন্তা করে আল্লাহ সীমান্ত দিয়ে আসবে নাকি এয়ারপোর্টে আসবে, আসলে আমরা কি করব, যাকে বলা হয় কিছুটা টেনশন আছে। এরপরে ছাত্রলীগ আজ এখানে মিছিল করে, কাল ওখানে মিছিল করে, এই মাস্ক পরে ওখানে। তো এরপর তারা আবার গোপালগঞ্জকে আলাদা মনে করেন বলতে গেলে করে ফেলে, যেখানে এনসিপি বসে ঢুকতেই সাহস পাচ্ছে না। অন্যদিকে জামাতের আমির
সে যেভাবে কথাবার্তা মানে সভাপতি যেভাবে কথাবার্তা বলছে, চালচলন বলছে, সে যে বিরোধী দলীয় নেতা ভাবসা দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে সে আমিরুল মোমেনিন। এবং সে দেখেন আমেরিকার সাথে তার যে সম্পর্ক, ইরানের সাথে তার সম্পর্ক, চীনের সাথে যে সম্পর্ক, সবকিছু থেকে সরকারের উপর একটা চাপ সৃষ্টি হয় যে প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন, মন্ত্রী ক্ষমতায় আছেন, কিন্তু সামহাও এনসিপি আর জামাত শিবিরের যে আধিপত্য ক্ষমতা বিরোধী দল হিসেবে, এটা তো এই সমাজ থেকে তাড়ানো যাচ্ছে না। আপনি কল্পনা করতে পারেন যে গুলিস্তানে মানে এই প্রথম মানে সরকারি দলের লোকজনকে মানে জামাতের লোকজন আচ্ছা মতো ছেঁচা দিল। সেই ইসেরই আছে না, কি যেন বলে, মানে আমরা ক্রিকেট খেলার যে স্ট্যান্ডগুলো আছে, সেই স্ট্যান্ড মানে বড় বড় রিক্সায় করে ভরে এনে পাইকারি হারে পাবলিক হাতে দিয়ে ওইগুলো দিয়ে সে ধাওয়া দিল। তো বাংলাদেশে কখনো শুনছেন যে সরকারি দলের লোকগুলোকে প্রকাশ্যে এইভাবে বিরোধী দলের লোকগুলো ধাওয়া দিয়েছে, পিটনি দিয়েছে? কখনো এটা দেয়নি। তো এই কাজগুলো এখন বাংলাদেশে হচ্ছে, ফলে সরকার বিশ্বাস করতে পারছে না, কাউকে বিশ্বাস করতে পারছে না, কাউকে আস্থায় নিতে পারছে না, কাউকে ডিপেন্ড করতে পারছে না। এমনকি মনে হচ্ছে যে তার চারিপাশে যে সমস্ত তারেক রহমান সাহেব মনে করতেছেন যে চারিপাশে বসে আছেন, এরা তো কোটটাই পরে আছে, এরা কি তলে তলে পাজামা পাঞ্জাবি পড়ছে কিনা, এটি নিয়ে তার টেনশন যে এরা কি গুপ্ত জামাত কিনা, গুপ্ত শক্তি কিনা। এমনকি তার যে টেনশনটা, এবং দেখেন যে 300 ফিট এসে যখন প্রথমে আসলো, সে প্রথমে তার গুপ্ত ভয়, যাই চুপ করো, আবার যদি একটা কথা বলো তাহলে মনে করবো তুমি গুপ্ত। এই যে গুপ্ত জামাতের যে ভয়, এই আতঙ্ক সরকারকে তাড়া করছে। এবং তারই প্রেক্ষিতে যেন শামসুজ্জামান দুদু তিনি যদি বলে থাকেন যে দেশ এবং দেশের বাইরে চক্রান্ত হচ্ছে, অবশ্যই চক্রান্ত হচ্ছে। এখন চক্রান্ত তারা যদি মোকাবেলা করতে পারেন তবেই সফল হবেন, আর যদি মোকাবেলা করতে না পারেন তাদের পরিণতিও অন্য সবার মতো হবে।